চক্র গল্প চক্র স্মৃতি কেটে সময় চক্র আমরা সবাই এই চক্রে বেঁধে শোনাই নতুন গল্প আরো আরো। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম মাধবপুর, যেখানে ছায়ারা ফিস ফিস করে, আর এক অভিশপ্ত জমিদার বাড়ির দেওয়ালে লুকিয়ে আছে এমন কিছু অন্ধকার সত্য যা কেউ জানে না। স্বাগতম অলোকেশ ভবনে। এক সময় যে বাড়ি জীবনে পূর্ণ ছিল, আজ সেটি অভিশপ্ত নীরবতায় ঢেকে গেছে। 20 বছর আগে জমিদারের পরিবারের সে রাতের ঘটনা কি ছিল, আর কেন যে সেখানে প্রবেশ করেছে কেউ আর ফিরে আসেনি। আজ আমরা পা রাখছি সেই রহস্যময় গল্পে। তুমি কি তৈরি গল্পের অন্ধকারে হারিয়ে যেতে? তাহলে চলো শুরু হোক অভিশপ্ত ডায়েরির ভয়ঙ্কর কাহিনী। শুরু হচ্ছে গল্পচক্রের বিশেষ নিবেদন, সাপগ্রস্ত বাড়ি, জমিদারের অভিশপ্ত রহস্য। বাংলার এক প্রত্যন্ত গ্রামের নাম মাধবপুর। গ্রামের এক কোণে বিশাল বটগাছের ছায়ায় ঢেকে থাকা একটি পুরনো জমিদার বাড়ি, অলোকেশ ভবন। বহু বছর ধরে জনমানব শূন্য পড়ে আছে। গ্রামের মানুষজন বলে বাড়িটা অভিশপ্ত। যে বাড়িতে পা রেখেছে সে আর ফেরেনি। বছর 20 আগে জমিদার অলোকেশ রায় আর তার পরিবার এক রাতে হঠাৎ করেই উধাও হয়ে যায়। তাদের ভৃত্যরা পরদিন সকালে বাড়িতে ঢুকেই শুধু রক্তের দাগ আর ছেঁড়া কাপড়ের চিহ্ন পায়। তারপর থেকেই বাড়ির অন্ধকার দালান আর নড়বড়ে বারান্দাগুলোতে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে। গ্রামের লোকেরা বলে রাতের বেলা বাড়ি থেকে নারীর কান্নার আওয়াজ শোনা যায়। কেউ কেউ আবার দেখেছে একটা সাদা ছায়া বাড়ির জানলা থেকে তাকিয়ে আছে। বাড়ির নাম হয়ে যায় শ্রাপগ্রস্ত বাড়ি। বছরের শেষে একদিন শহর থেকে কিছু লোক মাধবপুরে আসে। তাদের মধ্যে একজন লেখক, অর্ঘ্য চৌধুরী, যিনি ভুতুড়ে কাহিনী নিয়ে লেখালেখি করেন। গ্রামের সেই সাপগ্রস্ত বাড়ির গল্প শুনে তিনি একরকম উৎসাহ নিয়েই ঠিক করেন তিনি সেই বাড়িতে কিছুদিন থেকে গল্প লেখার কাজ করবেন। গ্রামের লোকেরা তাকে অনেকবার বোঝায়, বাবু, ওই বাড়িতে গেলে আর ফিরে আসতে পারবেন না। কিন্তু অর্ঘ্য দমবার পাত্র নন। তার সঙ্গে ছিল তার 2 বন্ধু, তাপস আর নিলয়। তারা মজা করেই বলে, ভূতের গল্পই তো লিখতে এসেছিস, ভূতের দেখা পেলে তোর কাজে আরো সাহায্য হবে। রাতের বেলায় 3 বন্ধু মোমবাতি জ্বালিয়ে বাড়িতে প্রবেশ করে। বাড়ির ভাঙা দরজার কড়া খুলতেই এক শীতল বাতাস তাদের গায়ে ঝাপটা মারে। বাড়ির ভেতরে ঢুকতেই দেখলো বড় হল ঘরের মেঝে ছোপ ছোপ লাল দাগ, যেন রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে। রাত আরো গভীর হতে থাকে। হঠাৎ করেই অর্ঘ্য অনুভব করে ঘরের কোণে দাঁড়িয়ে তার দিকে কেউ যেন তাকিয়ে আছে। চোখ মেলে তাকিয়ে দেখে অন্ধকারের মধ্যে সাদা রঙের এক ছায়া। সেই ছায়ার চোখ দুটো জল জল করছে। এরপর একের পর এক ঘটনা ঘটতে থাকে। শব্দ, ছায়া আর অদ্ভুত শীতলতা ঘরটাকে ভয়াবহ করে তোলে। আর অর্ঘ্য, তাপস আর নিলয় বাড়ির ভেতরে ঢোকার পর ঘরের সবকিছুই তাদের কাছে কেমন অদ্ভুত মনে হয়। দেওয়ালের চুন সুরকি খসে পড়েছে, মেঝেতে ছোপ ছোপ দাগ, আর পুরনো আসবাবপত্রগুলোতে মাকড়সার জাল আর শুকনো রক্তের ছাপ লেগে আছে। রাত
তখন প্রায় 10টা। মোমবাতি জ্বালিয়ে তারা হল ঘরে বসে গল্প করতে থাকে, কিন্তু বারবার মনে হয় যেন কেউ দূর থেকে ফিস ফিস করে কথা বলছে। অর্ঘ্য প্রথমে ভাবে বাতাসের শব্দ হবে, কিন্তু শব্দগুলো আরো স্পষ্ট হয়ে ওঠে। তোমরা এখানে কেন? অর্ঘ্য আতঙ্কিত হয়ে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তাপস বলে ওঠে, কি হলো, তুই চুপ করে গেলে কেন? অর্ঘ্য ব্যাপারটা এড়িয়ে যায়, বলে, কিছু না, হয়তো ভ্রম হয়েছে। রাত 11টার দিকে হঠাৎ তাদের কানে ছাদের উপর থেকে কারোর হেঁটে যাওয়ার আওয়াজ শোনা যায়। শব্দটা যেন এক ভারী লোকের পায়ের ধাপ। নিলয় বলে, এই বাড়িতে তো আমরা ছাড়া আর কেউ নেই, ছাদের শব্দ হলো কিভাবে? তারা মোমবাতি নিয়ে ছাদের দিকে এগিয়ে যায়। ছাদে উঠে দেখে কিছুই নেই, কিন্তু অন্ধকারের মধ্যে এক কোণে একটা ছেঁড়া চাদর পড়ে আছে, যেন কারোর দেহ মুড়িয়ে রাখা হয়েছিল, আর চাদরের ওপরে শুকনো রক্তের দাগ। তাপস হঠাৎ চেঁচিয়ে উঠল, দেখ, ওই দিকে কিছু নড়ছে। তিনজন একসঙ্গে ওইদিকে তাকিয়ে দেখে ছাদের এক কোণ থেকে একটা ছায়া ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে। পরদিন সকালে গ্রামের এক বয়স্ক লোক রঘুবাবু তাদের দেখতে আসে। এসে বলে, তোমরা এখানে কি করছো? চলো না, এই বাড়িতে যারা থাকে তারা আর বেঁচে ফেরে না। অর্ঘ্য হাসি মুখে জিজ্ঞেস করে, কিন্তু এখানে আসলে হয়েছিল কি? রঘুবাবু তখন একটা পুরনো গল্প শোনায়। জমিদার অলোকেশ রায় নাকি এক বিধবার ভিটেমাটি জোর করে দখল করেছিল। সেই বিধবা অলোকেশ রায়কে অভিশাপ দিয়েছিলেন, তোমার পরিবার ধ্বংস হবে, তোমরা এই বাড়ি থেকে আর কখনো মুক্তি পাবে না। অর্ঘ্য এই গল্প শুনে আরো উৎসাহ পায়। সেভাবে এটাই তার লেখার জন্য নিখুঁত উপাদান। কিন্তু রাত হলে আবার বাড়ির পরিবেশ বদলে যায়। রাতের বেলা অর্ঘ্য তার ঘরে একাই লেখালেখি করছিল। হঠাৎ মোমবাতি নিভে যায়, চারপাশ অন্ধকারে ডুবে যায়। সে আলো জ্বালানোর চেষ্টা করছিল। এমন সময় তার ঘাড়ের ওপর ঠান্ডা বাতাসের ঝাপটা লাগে, যেন কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। পিছন ফিরে তাকাতেই দেখে এক নারী মূর্তি। তার শরীরটা যেন অস্বাভাবিকভাবে বাঁকা, চোখ থেকে যেন রক্ত ঝরছে। মূর্তিটা তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। অর্ঘ্য চিৎকার করে দরজার দিকে দৌড়ায়। তার আওয়াজ শুনে নিলয় আর তাপসও দৌড়ে আসে। তারা দেখে অর্ঘ্য ঘরের কোণে পড়ে কাঁপছে। তাপস বলে, তুই এভাবে কাঁপছিস কেন? কি দেখলি? অর্ঘ্য কাপা গলায় বলে, এখানে এখানে একজন মহিলা ছিল, আমি স্পষ্ট দেখেছি, সে আমার দিকে আসছিল। তাপস আর নিলয় আশ্বস্ত করার চেষ্টা করলেও নিজেরাও বুঝতে পারে বাড়ির পরিবেশ ক্রমশ আরো ভয়ানক হয়ে উঠছে। পরদিন সকালে অর্ঘ্য, তাপস আর নিলয় বাড়ির পুরনো ঘরগুলো খুঁজতে বের হয়। একটা ঘরে তারা এক পুরনো চিঠি খুঁজে পায়। চিঠিটা জমিদারের মেয়ের লেখা, যেখানে সে বলেছে, আমাদের বাড়ি অভিশপ্ত, বাবার পাপ আমাদের তাড়া করছে। মা আর দিদিকে রাতের বেলা কেউ নিয়ে গেছে। এবার আমি জানি আমার পালা। যদি কেউ ওই চিঠি পায়, তারা যেন এই বাড়ি থেকে চলে যায়। এই বাড়ি শয়তানের কারাগার। এই চিঠি পড়ে তাদের তিনজনেরই গায়ে কাঁটা দেয়। রাত হলে তাদের ঘুম হয় না। বাড়ির প্রতিটা কোণ থেকে যেন চাপা কান্নার আর্তনাদ শোনা যায়। তারপর অর্ঘ্য আবিষ্কার করে বাড়ির মাটির নিচে একটা গোপন ঘর আছে। সেই ঘরে জমিদারের পরিবারের হাড়গোড় আর শুকনো রক্তের চিহ্ন। জমিদার অলোকেশ রায় তাদেরকেই হত্যা করে শয়তানের উপাসনা করতেন।
সেই উপাসনার ফলেই বাড়ি অভিশপ্ত হয়েছে। অর্ঘ্য, তাপস আর নিলয় সেই চিঠি পড়ার পর থেকেই গভীর অস্বস্তি অনুভব করতে থাকে। তারা ঠিক করে বাড়ির সম্পর্কে আরো জানতে গ্রামের প্রবীণ মানুষদের সঙ্গে কথা বলবে। রঘুবাবুর কাছ থেকে তারা জানতে পারে জমিদার অলোকেশ রায় একাধারে অত্যাচারী আর গোপন তান্ত্রিক আচার অনুষ্ঠানের সাথে জড়িত ছিলেন। রঘুবাবু বলে, জমিদার সবসময় চাইতেন ক্ষমতা আর অমরত্ব। তার বিশ্বাস ছিল মানুষের বলি দিলে শয়তান তাকে অমরত্ব দেবে। তিন বন্ধুই শিওরে ওঠে। নিলয় জিজ্ঞেস করে, তারপর কি হলো? রঘুবাবু চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর নিচু গলায় বলে, শেষ বলিটা ছিল তার নিজের স্ত্রীর আর 2 মেয়ের, কিন্তু সেদিন একটা ভুল হয়েছিল। তাপস বিস্মিত হয়ে বলে, ভুল? কি ভুল? রঘুবাবু কাঁপা গলায় বলে, অলোকেশ রায় স্ত্রী রুক্মিণী দেবী আর তার 2 মেয়ে অভিশাপ দিয়ে মারা যান। তারা সাপ দিয়ে বলে এই বাড়ি শয়তানের কারাগার হয়ে থাকবে আর অলোকেশের আত্মা চিরকাল বন্দী হয়ে থাকবে। সেই রাতেই জমিদারের মৃত্যু হয়, কেউ জানে না কিভাবে, কিন্তু তারপর থেকে কেউ এই বাড়িতে বাস করতে পারেনি। তিন বন্ধু ঠিক করে এই বাড়ির গোপন জায়গাগুলো খুঁজতে হবে। তাদের কাছে সবচেয়ে সন্দেহজনক ছিল বাড়ির নিচের মাটির এলাকা। সেখানে তারা একটা লোহার দরজা খুঁজে পায়, যা ভাঙা প্রায় অসম্ভব। নিলয় বলে, তাহলে এখানে জমিদার তার উপাসনা কাজ করতো, তাই তো? অর্ঘ্য দরজাটা খুলতে ব্যস্ত। অনেক চেষ্টা করে তারা দরজাটা ভাঙতে সক্ষম হয়। দরজা খুলতেই একটা সিঁড়ি দেখতে পায়, যা মাটির নিচে গভীর অন্ধকারে নেমে গেছে। তারা সিঁড়ি দিয়ে নিচে নামে। নিচে নেমে দেখে এক বিশাল কক্ষ। কক্ষের মধ্যে একপাশে হাড়গোড় আর মোমবাতি নিয়ে ঘেরা একটা চক্র আঁকা। চক্রের ঠিক মাঝখানে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। তাপস বলে, এটা কি সত্যিই মানুষ বলির জায়গা ছিল? কিন্তু অর্ঘ্য চুপ। তার চোখ পড়েছে একটা পুরনো বইয়ের ওপর। বইটা খুলতেই সে দেখে তান্ত্রিক মন্ত্র লেখা, কিছু পৃষ্ঠা রক্তে ভেজা। নিলয় বইটা হাতে নিয়ে পড়তে চেষ্টা করে। বইয়ের কিছু অংশে লেখা ছিল, শক্তি অর্জনের জন্য আত্মাবন্দি করো। মৃত আত্মার শক্তি নিয়ন্ত্রণে আনলে অমর হওয়া সম্ভব, কিন্তু একবার নিয়ন্ত্রণ হারালেই বন্দি করা আত্মা শত্রু হয়ে যাবে। সেই রাতেই ঘটতে থাকে ভয়ঙ্কর ঘটনা। মাটির নিচে সেই কক্ষ থেকে কান্নার শব্দ ভেসে আসে। তিন বন্ধু স্পষ্ট শুনতে পায় একটা মেয়ের কণ্ঠে বলছে, তোমরা আমাকে মুক্তি দাও। তারা দৌড়ে নিচে যায়, দেখে বলির চক্রের মাঝখানে মোমবাতিগুলো জ্বলে উঠেছে, আর সেখান থেকে এক সাদা ছায়া ধীরে ধীরে রূপ নিচ্ছে। ছায়াটা ধীরে ধীরে রক্ত মাখা এক নারীর মূর্তি হয়ে ওঠে, আর সেই মূর্তিটা ছিল জমিদারের স্ত্রী রুক্মিণী দেবীর। রুক্মিণী তাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, তোমরা যদি আমাকে মুক্তি দাও আমি তোমাদের বাঁচতে দেব, নইলে তোমরা এই বাড়ির অংশ হয়ে থাকবে। তাপস আতঙ্কে বলে, আমরা কি করব বলো? রুক্মিণী আঙুল তুলে তান্ত্রিক বইয়ের দিকে ইঙ্গিত করে। সে বলে, বইয়ের শেষ পৃষ্ঠায় লেখা মন্ত্র করো, ওটাই আমার মুক্তি দেবে। তিন বন্ধু বইয়ের শেষ পৃষ্ঠার লেখা পড়তে যায়, কিন্তু ঠিক সেই সময় অর্ঘ্যের মনে সন্দেহ জাগে। সে ভাবে, যদি রুক্মিণী সত্যিই না হয়, যদি সেই শয়তানের আত্মা হয়। অর্ঘ্য বন্ধ করে ফেলে মন্ত্রপাঠ। রুক্মিণী চেঁচিয়ে ওঠে, তুমি কি করছো? আমাকে মুক্ত করো।
তাপস আর নিলয় বিভ্রান্ত হয়ে পড়ে। অর্ঘ্য বলে, আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে, হয়তো এটাই শয়তানের ফাঁদ। যদি আমরা মন্ত্র পড়ি, শয়তানের শক্তি মুক্ত হবে। রুক্মিণীর মূর্তি ধীরে ধীরে বিকৃত হয়ে যেতে থাকে। তার চোখে আগুনের মতো লাল আলো জ্বলে ওঠে। সে বলে, তোমরা ভুল করছো, আমাকে মুক্তি না দিলে তোমরাও এখানে বন্দী হয়ে যাবে। পরদিন সকালে তাপস আর নিলয় অর্ঘ্যকে বোঝায় মন্ত্র পড়া ছাড়া কোনো উপায় নেই। অর্ঘ্য রাজি হয় না। তারা বিতর্ক করতে থাকে। এর মধ্যেই বাড়ির দরজা জানালা আপনা আপনি বন্ধ হয়ে যায়। তারা বুঝতে পারে বাড়ি তাদের বেরোতে দেবে না। বাড়ির প্রতিটা দেয়াল থেকে ছায়ামূর্তিগুলো বেরিয়ে আসতে শুরু করে। জমিদার অলোকেশ রায়ের ভয়ঙ্কর ছায়াও তাদের সামনে হাজির হয়। অর্ঘ্য শেষ চেষ্টা হিসেবে তান্ত্রিক বইটা আগুনে পুড়িয়ে ফেলে। আগুন লাগতেই একটা বিকট চিৎকার শোনা যায়। পুরো বাড়ি কাঁপতে থাকে। মাটির নিচের কক্ষ থেকে আলো বেরিয়ে আসে আর ধীরে ধীরে ধ্বংস হয়ে পড়ে। তিন বন্ধু কোনোভাবে বাইরে বেরিয়ে আসে। তারা দেখে পুরো বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তিন বন্ধু মনে করে তারা অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছে। কিন্তু কয়েকদিন পরে অর্ঘ্য বুঝতে পারে সেই ছায়ামূর্তিগুলো তাকে ছেড়ে যায়নি। রাতের আয়নার দিকে তাকালে সে অলোকেশ রায়ের চোখ দুটো দেখতে পায়। যখন অর্ঘ্য তান্ত্রিকের বইটা আগুনে ফেলে দিল, তারা ভাবলো বাড়ি থেকে মুক্তি পাওয়া গেছে। কিন্তু আগুনের শিখা থেকে হঠাৎ এক ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসতেই শুরু করে। ধোঁয়াটা একদিকে ঘূর্ণায়মান হয়ে তিন বন্ধুর চারপাশে জড়িয়ে পড়ে। ধোঁয়ার মধ্যে থেকে অলোকেশ রায়ের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, তোমরা যা করেছো তা ছিল ভুল। সেই অভিশপ্ত বইটি শুধু আমার আত্মাকেই বন্দি করেছিল। এখন আমাকে মুক্তি দিলে শয়তানের শক্তি পুরোপুরি আমার। তিন বন্ধু আতঙ্কে সিটিয়ে যায়। তারা বুঝতে পারে অলোকেশ রায়ের আত্মা এতদিন শয়তানের চক্রে বন্দী ছিল। বই পোড়ানোর মাধ্যমে তারা সেই আত্মাকে শয়তানের অধীনে পুরোপুরি শক্তিশালী করে ফেলেছে। অলোকেশ রায় ধোঁয়ার মাঝ থেকে প্রায় দানবীয় রূপ নিয়ে বেরিয়ে আসে। তার চোখ দুটো আগুনের মতো লাল আর মুখ থেকে অদ্ভুত বিকৃত আওয়াজ বের হতে থাকে। সে বলে, এখন তোমরা আমার খেলনা। তোমরা চিরকাল এই বাড়ির অংশ হয়ে থাকবে। ঘরের দেওয়াল হঠাৎ ভেঙে পড়তে শুরু করে। কিন্তু তিন বন্ধু দেখতে পায় তারা আসলে ঘর থেকে বেরোতে পারছে না। এক অদ্ভুত বিভ্রমে আটকে আছে। বাড়ির বাইরে যাওয়ার রাস্তা আর নেই, শুধু একটা অনন্ত কালো অন্ধকার। তাপস প্রথমে দৌড়ে দরজাটা খোলার চেষ্টা করে। দরজা খুলতেই সে দেখে বাইরে আছে এক অদ্ভুত জগৎ, মৃতদের পৃথিবী। সেই পৃথিবীতে অসংখ্য ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, চোখ মেলে তাদের দিকে তাকিয়ে। তাপস চিৎকার করতে করতে দরজা বন্ধ করে দেয়। অর্ঘ্য বলে, এই বাড়ি আর কোনো সাধারণ বাড়ি নয়, এটা দুই পৃথিবীর মাঝে এক সেতু। এই বাড়ি ধ্বংস করলেও আমরা এখান থেকে মুক্তি পাবো না। ঠিক সেই সময় অলোকেশ রায়ের স্ত্রী রুক্মিণীর আত্মা আবার দেখা দেয়, কিন্তু এবার সে তার আসল রূপে। সে বলে, আমাকে মুক্ত করেছ, কিন্তু শয়তানের শক্তি অলোকেশকে আরো শক্তিশালী করে তুলেছে। আমাকে সাহায্য করো, আমি একমাত্র পারি তাকে শেষ করতে। তিন বন্ধু দ্বিধায় পড়ে। তারা রুক্মিণীর কথায় বিশ্বাস করবে কি করবে না সেটা বোঝে না। কিন্তু রুক্মিণী তাদের বলে, তোমরা আমাকে মুক্তি দাও,
আমি নিজেকেই উৎসর্গ করব, কিন্তু তোমাদের এই বিভ্রম থেকে বাঁচাবো। অর্ঘ্য সিদ্ধান্ত নেয় যে রুক্মিণী হয়তো তাদের শেষ ভরসা। কিন্তু রুক্মিণী বলে, আমার আত্মা মুক্ত করার জন্য তোমাদের তিনজনের একজনকে বলি দিতে হবে, তবে শক্তি সংগ্রহ করে অলোকেশকে ধ্বংস করতে পারবো। তিন বন্ধু তখন নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে। নিলয় বলে, আমরা এখানে এসেছি অর্ঘের জন্য, সব সমস্যার মূলে ও, বলিদার প্রয়োজন হলে ওকে যেতে হবে। অর্ঘ্য পাল্টা চেঁচিয়ে ওঠে, আমাদের মধ্যে তুমি সব থেকে দুর্বল, তুমি কিছুতেই বাঁচতে পারবে না। বললি যদি দিতেই হয় তবে তুমি হও। তাপস চুপ করেছিল, কিন্তু হঠাৎ সে বলে, আমি বলি দেব। আমি জানি আমার কোনো পরিবার নেই, তোমাদের আছে। আমাকে দিয়েই রুক্মিণীকে শক্তি সংগ্রহ করতে দাও। তাপসের এই আত্মত্যাগের কথা শুনে অর্ঘ্য আর নিলয়ের মুখ বন্ধ হয়ে যায়। তারা জানে তাপস যা বলছে সেটাই হয়তো ঠিক। রুক্মিণী তাপসের আত্মা গ্রহণ করে, তার শক্তি বৃদ্ধি পায়, সে অলোকেশের সাথে এক ভয়ঙ্কর লড়াইয়ে নামে। শেষ পর্যন্ত রুক্মিণী অলোকেশকে বন্দী করে শয়তানের শক্তি চক্রের মধ্যে। তিন বন্ধু ভাবে সব শেষ হয়েছে, তারা বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু বাড়ির বাইরে এসে দেখে তাপস আর তাদের সঙ্গে নেই। তার আত্মা রুক্মিণীর চক্রে বন্দী। কয়েক বছর পরে অর্ঘ্য একটা নতুন বাড়ি কিনে শহরে বসবাস শুরু করে। কিন্তু প্রতি রাতে সে স্বপ্ন দেখে তাপস দাঁড়িয়ে আছে অন্ধকারে, তার ঠোঁটের কোণে হাসি। স্বপ্নে তাপস বলে, বন্ধু, তুমি কি জানো এই অভিশাপ তোমার শেষ হবে না? কারণ আমি যে চক্রে বন্দি সেটার দরজা এখনো খোলা, আর সেই দরজা দিয়ে নতুন শয়তানের সৃষ্টি হতে বেশি সময় লাগবে না। শহরে ফিরে আসার পর অর্ঘ্য কিছুতেই শান্তি পাচ্ছিল না। রাত হলেই তার মনে হতো কেউ যেন তার জানালার পাশে দাঁড়িয়ে আছে। ঘুমের মধ্যে মাঝে মাঝে অদ্ভুত স্বপ্ন দেখত, একটা দরজা যেটা সে কিছুতেই খুলতে পারছে না, আর দরজার ওপাশ থেকে একটা কণ্ঠস্বর ফিস ফিস করে বলছে, আমাকে ফেলে গেলে? প্রথমে সে ভাবলো হয়তো মানসিক চাপের কারণে এসব ঘটেছে, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা আরো অদ্ভুত হয়ে উঠল। এক রাতে সে হঠাৎ ঘুম থেকে জেগে উঠল আর দেখলো তার ফোনের স্ক্রিনে একটা অদ্ভুত মেসেজ এসেছে। মাধবপুরে ফিরে আয়, নাহলে অনেক কিছু বদলে যাবে। প্রেরকের নাম দেখেই তার সিদ্ধারা বেয়ে শীতল স্রোত নেমে গেল। তাপস। নিলয়কে যখন সে ব্যাপারটা জানালো তখন নিলয় সোজা সাপটা বলে দিল, এগুলো সব তোর মনের ভুল অর্ঘ্য। আমরা ভাগ্যক্রমে বেঁচে ফিরেছি, আবার সেখানে গেলে হয়তো এবার আমরাও ফিরে আসতে পারবো না। কিন্তু অর্ঘ্য কিছুতেই মন থেকে ভয়টা দূর করতে পারছিল না। মনে হচ্ছিল তাপসের ডাক সে উপেক্ষা করতে পারবে না। অবশেষে বাধ্য হয়ে নিলয়ও রাজি হলো, তবে এক শর্তে। এবার যদি দেখি কিছুই নাই, তাহলে চিরতরে তাপসের স্মৃতি ভুলে যাবি? রাজি? অর্ঘ্য মাথা নাড়ল। তারা আবার মাধবপুরের পথে রওনা দিল। যখন তারা মাধবপুরে পৌঁছালো তখন সন্ধ্যা। গ্রামের মানুষজন তাদের দেখে অবাক হলো না, বরং একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। এক বৃদ্ধ তাদের কাছে এগিয়ে এসে ফিস ফিস করে বলল, তোমরা কি জানো ওই জায়গাটায় আবার কিছু একটা ঘটছে? মানে
রাতের বেলায় কেউ কেউ সেখানে কণ্ঠস্বর শুনতে পায়। কেউ একজন দরজার ওপাশ থেকে ডাকছে। নিলয়ের গলা শুকিয়ে গেল। কি বলছেন এসব? বৃদ্ধ তার কাঁপা কাঁপা হাতে একটা লাল সুতো তাদের দিকে বাড়িয়ে দিলেন। যাও, কিন্তু সাবধানে থেকো, শয়তান এখনো ঘুমোয়নি। তারপর ধীরে ধীরে সরে গেলেন। তারা ভগ্নপ্রায় বাড়ির সামনে এসে দাঁড়ালো। চারপাশে আগাছায় ভরা, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই লোহার দরজাটা এখনো অক্ষত। দরজার গায়ে ছিল বিশাল বিশাল আঁচড়ের দাগ, যেন কেউ সেটাকে ভেতর থেকে খুলতে চেয়েছিল। অর্ঘ্য কিছু না বলেই দরজার সামনে গিয়ে হাত রাখলো। হঠাৎ সে অনুভব করলো মাটির নিচে কিছু একটা নড়ছে। তারা দরজা ঠেলে খুলতেই শীতল বাতাসের ঝাপটা এসে তাদের গায়ে লাগলো। ভিতরে ঢুকেই দেখতে পেল বলির চক্রটি আগের মতোই অক্ষত, তবে এবার তার মাঝে একটা অন্ধকার ফাটল তৈরি হয়েছে, যা অনন্ত শূন্যতার মতন মনে হচ্ছিল। ঠিক তখনই সেই ফাটল থেকে বেরিয়ে এলো এক কঙ্কালসার হাত। তাপসকে ফিরিয়ে আনার আশায় তারা সেখানেই দাঁড়িয়েছিল, কিন্তু যে আত্মা বেরিয়ে এলো তা ছিল জমিদার অলোকেশ রায়ের। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মুখ বিকৃত, চোখ দুটো অগ্নির মতো লাল। তোমরা ভুল করলে, দরজাটা আবার খুলে দিলে, এবার আমি মুক্ত। তার কণ্ঠে ছিল এক ভয়ানক শক্তি। মাটির নিচে থাকা চক্রটি জ্বলতে শুরু করলো, আর সেই অন্ধকার ফাটল আরো বড় হয়ে যেতে লাগলো, যেন নিচে আরেকটি জগৎ অপেক্ষা করছে। নিলয় আতঙ্কে চিৎকার করলো। আমরা কি করব? অর্ঘ্য বুঝতে পারলো তাদের একটাই উপায়, অলোকেশ রায়কে আবার বন্দি করতে হবে। কিন্তু কিভাবে? সেই বই তো তারা আগেই পুড়িয়ে ফেলেছে। ঠিক তখনই ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো আরেকটি অবয়ব, তাপস। কিন্তু সে আগের মতো নেই। তার শরীরের অর্ধেকটা ছাই হয়ে গেছে, যেন সে দুই জগতের মাঝে আটকে আছে। তাপস বলল, অলোকে শুধু একজন তান্ত্রিক ছিল না, সে নিজেই এক অভিশপ্ত আত্মা হয়ে গেছে। তাকে শেষ করবার জন্য আমাদের একমাত্র উপায় হলো তার আত্মাকে সম্পূর্ণরূপে বিলীন করা। কিন্তু কিভাবে? তাপস ধীরে ধীরে অর্ঘ্যের দিকে হাত বাড়িয়ে দিল। আমার আত্মা এখানেই বন্দি, আমাকে মুক্ত করো, তাহলেই আমি অলোকেশকে নিয়ে এই ফাটলের ভিতর চলে যেতে পারবো। অর্ঘ্যের হাত কাঁপছিল। তুই তুই কি নিশ্চিত? তাপস মাথা নেড়ে বলল, এটাই একমাত্র উপায়। আমি তো বেঁচেই নেই, অন্তত আমি যেন এই অভিশাপ শেষ করে যেতে পারি। অর্ঘ্য আর দেরি করলো না। সে ধীরে ধীরে বলির চক্রের মাঝখানে তাপসের নাম ধরে ডাকলো। তাপস, তুই মুক্ত। তাপসের শরীর ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল। সে অলোকেশের দিকে তাকিয়ে হাসলো। আজ থেকে তুই কারোর আত্মা বন্দি করতে পারবি না। সে হঠাৎ অলোকেশের দিকে ঝাঁপিয়ে পড়ল, আর সেই অন্ধকার ফাটল এক নিমেষে তাদের দুজনকে গিলে নিল। ভূমিকম্পের মতন চারদিক কাঁপতে লাগলো, আর সেই সঙ্গে দরজা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। তারপর সবকিছুই নিস্তব্ধ হয়ে গেল। অর্ঘ্য আর নিলয় ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এলো। বাতাসটা অস্বাভাবিকভাবেই ভারী ছিল। সব শেষ। নিলয় ধীরে ধীরে বলল,
অর্ঘ দীর্ঘশ্বাস ফেলল। হয়তো। তারা মাধবপুর ছাড়ার জন্য তৈরি হলো, কিন্তু ঠিক তখনই গ্রামের বৃদ্ধ, যিনি আগের দিন তাদের লাল সুতো দিয়েছিলেন, সামনে এসে দাঁড়ালেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা যা করেছো সেটা ঠিকই করেছো, কিন্তু ভুলে যেও না চক্র সম্পূর্ণ হয়নি। মানে? অর্ঘের কণ্ঠ কাঁপছিল। বৃদ্ধ একটু হাসলেন। শয়তান কখনো পুরোপুরি হারিয়ে যায় না, সে শুধু নতুন শরীর খোঁজে। এবার তুমি ভাবো, কেই হারিয়ে গেছে আর কেই বেঁচে আছে। এই কথাটা বলেই বৃদ্ধ সোজা আকাশের দিকে তাকালেন, আর তার শরীর ধীরে ধীরে বিলীন হয়ে যেতে লাগলো। এক মুহূর্তের মধ্যেই তিনি পুরোপুরি অদৃশ্য হয়ে গেলেন। শুধু একটা অন্ধকার ছায়া মাটিতে পড়ে রইল। অর্ঘ আর নিলয় দৌড়ে পালিয়ে গেল। তারা শহরে ফিরে এলো। কিছুতেই মনে স্থির করতে পারছিল না, কিন্তু সত্যিকারের আতঙ্ক শুরু হলো পরের রাতে। অর্ঘ যখন বাথরুমের আয়নার সামনে দাঁড়ালো, তখন তার হাত অজান্তেই কেঁপে উঠল। সে স্পষ্ট দেখতে পেল আয়নার ভেতরে থাকা প্রতিচ্ছবিটা ঠিক তার মতো নয়। এটা আমি তো নই। সে ধীরে ধীরে আয়নার কাছে গেল। হঠাৎ আয়নার ভেতরের প্রতিচ্ছবি নিজে থেকেই হাসলো। তুই এখনো বুঝিসনি অর্ঘ? আমি ফিরেছি এবার তোর শরীরে। বাথরুমের দরজা বিকট শব্দে বন্ধ হয়ে গেল, আর বাইরে থেকে নিলয়ের চিৎকার ভেসে এলো। অর্ঘ, দরজা খোল, ভেতর কে? কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে। আয়নার ভেতরের হাত বেরিয়ে এসেই অর্ঘের গলা চেপে ধরল, আর এক মুহূর্তে সব অন্ধকার হয়ে গেল। নিলয় দরজা ভেঙে ভেতরে ঢুকলো, কিন্তু বাথরুম পুরোপুরি ফাঁকা। কিন্তু সে পাগলের মতো দরজায় আঘাত করছিল। তার মুখ বিকৃত, চোখ দুটো ভয় আর আতঙ্কে বড় হয়ে আছে। সে নিলয়ের দিকে চিৎকার করে বলল, আমি আসল অর্ঘ, ওটা আমি নই। আয়নার ভেতরে আমাকে আটকে রেখেছে, আমাকে বের করো প্লিজ। নিলয় ভয়ে পেছনে সরে গেল, কারণ আয়নার সামনে দাঁড়িয়ে ছিল অর্ঘের মতোই দেখতে আর একজন, যার ঠোঁটে সেই অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, নিলয়, তুই কাকে বিশ্বাস করবি? নিলয়ের গলা শুকিয়ে গেল। এই মুহূর্তে সে যা বলবে সেটাই নির্ধারণ করবে কে বাঁচবে আর কে চিরতরে হারিয়ে যাবে। পরদিন সকালে সবাই দেখল অর্ঘ ও নিলয় শহরে ফিরে এসেছে, একদম স্বাভাবিক অবস্থায়। তারা আগের মতোই গল্প করছে, মজা করছে, হাসছে। কিন্তু কেউ জানতো না ওদের একজন আসল নয়। কেউ জানতো না কোনটি সত্যিকারের অর্ঘ আর কোনটি আয়নার ভেতর থেকে বেরিয়ে আসা ছায়া। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, একমাত্র নকল অর্ঘই জানে আসলটাকে কোথায় আটকে রাখা হয়েছে। নিলয় খেয়াল করলো অর্ঘ আগের মতোই আছে, তবুও কিছু যেন ঠিক নেই। অর্ঘ ঠিক আগের মতোই কথা বলে, হেসে ওঠে, কিন্তু তার হাসি যেন একটু বেশিই নিখুঁত। একদিন রাতে নিলয় হঠাৎ শুনল অর্ঘ একা একা কারোর সঙ্গে কিসকিস করে কথা বলছে। সে দরজার ফাঁক দিয়ে উঁকি দিল। অর্ঘ আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তুই এখনো হার স্বীকার করিসনি? কষ্ট হচ্ছে? তারপর আয়নার দিকে তাকিয়ে বলল, আমি যা চাই তা আমি পেয়েছি।
নিলয়ের শরীরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। কাকে বলছে অর্ঘ? সে কি আয়নার ওপাশের আসল অর্ঘের সাথে কথা বলছে? পরদিন সকালে নিলয় ঠিক করলো সে পরীক্ষা করবে। এটাই আসল অর্ঘ নাকি অন্য কেউ? সে লুকিয়ে পুরনো গ্রামের সেই বৃদ্ধ বাড়িতে গেল যেখানে আগে লাল সুতো পেয়েছিল। বৃদ্ধ তো হারিয়ে গেছে, কিন্তু তার বাড়ি থেকে নিলয় একটা পুরনো বই পেল। বইটা লেখা ছিল, যদি আয়নার দুনিয়া থেকে কেউ বাস্তব জগতে চলে আসে তবে তার ছায়া থাকবে না, কারণ ছায়া শুধু জীবিতদেরই হয়। নিলয়ের মাথায় বাজ পড়ার মতন লাগলো। সে দৌড়ে বাড়ি ফিরল, আর ঠিক তখনই দেখে অর্ঘ জানলার পাশে দাঁড়িয়ে আছে সূর্যের আলোয়, কিন্তু তার ছায়া নেই। নিলয়ের মুখ শুকিয়ে গেল। তাহলে এটা ওটা? ঠিক তখনই অর্ঘ পিছনে ফিরে তাকালো, আর তার ঠোঁটে সেই অদ্ভুত হাসি। বুঝতে পেরেছিস নিলয়? নিলয় পেছনে সরে গেল, দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু তখনই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। অর্ঘ ধীরে ধীরে নিলয়ের কাছে এলো। তুই কি ভাবছিস আমি আসল না? নিলয়ের মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। অর্ঘ আরো এগিয়ে এলো, একদম চোখের সামনে এসে বলল, এবার কি তুইও আয়নার ভেতরে যেতে চাস? এক মুহূর্তে আয়না কেঁপে উঠল, আর তার ভেতর থেকে একটা কালো হাত বেরিয়ে এলো। নিলয় চিৎকার করলো, কিন্তু হাতটা তার গলা চেপে ধরলো আর আয়নার ভেতরে টেনে নিতে লাগলো। সে শেষবারের মতো দেখলো অর্ঘ আয়নার দিকে তাকিয়ে হাসছে, যেন এই খেলাটা সে অনেক দিন ধরেই উপভোগ করছিল। পরদিন সকালে নিলয়ের পরিবার ও বন্ধুরা তাকে স্বাভাবিক অবস্থায় দেখতে পেল। সে আগের মতো কথা বলছে, হেসে চলছে, কিন্তু কেউ লক্ষ্য করলো না তার ছায়াটাও কোথাও নেই। আর ঠিক তখনই আয়নার ওপাশে থাকা আসল নিলয় আতঙ্কে চিৎকার করে উঠল, আমি এখন আয়নার ভেতরে, আমাকে বের করো প্লিজ। কিন্তু কেউ সেটা শুনতে পেল না। দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু শহরের মানুষজন ধীরে ধীরে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলো। অর্ঘ আর নিলয়ের আচরণে কিছু যেন ঠিক নেই। তারা আগের মতোই হাসছে, গল্প করছে, কিন্তু তাদের চোখের গভীরে একটা শূন্যতা যেন লুকিয়ে আছে। একদিন নিলয়ের ছোটবেলার বন্ধু তুহিন, সে তাদের দুজনকেই খুব ভালো চিনত, একটা অদ্ভুত ঘটনা দেখলো। সে দেখলো অর্ঘ আর নিলয় একটা পুরনো দোকানের ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের মধ্যেই ফিসফিস করে কথা বলছে। তুহিন লুকিয়ে শুনতে চেষ্টা করলো। সব ঠিক আছে তো? অর্ঘ বলল, হ্যাঁ, কিন্তু তুই সাবধানে থাকিস, কেউ টের পেলে সব শেষ হয়ে যাবে। নিলয় ফিসফিস করে বলল। তুহিনের মনে সন্দেহ হলো। সে ধীরে ধীরে পেছনে সরে গেল, কিন্তু হঠাৎ তার পায়ের নিচের শুকনো পাতা মচমচ করে উঠল। অর্ঘ আর নিলয় একসঙ্গে ঘুরে তাকালো। তার চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত ঠান্ডা ছিল, যেন তারা মানুষ নয়। তুহিন, তুই এখানে কেন? অর্ঘ হেসে বলল, না, এমনি ঘুরছিলাম। তুহিন বলল, কিন্তু তার গলার স্বর কাঁপছিল। তাহলে তোকে একটু আয়নার সামনে আসতে হবে। নিলয় বলল। তুহিন ভয় পেয়ে গেল। সে দৌড়তে শুরু করলো। তুহিন বাড়িতে ফিরে এসে সবকিছু তার দাদু মৃণাল চক্রবর্তীকে বলল। মৃণাল ছিলেন পুরনো দিনের তান্ত্রিক বিদ্যায় পারদর্শী। তিনি সব শুনে বললেন,
তুই যা বলছিস তা খুব ভয়ঙ্কর। আয়নার দুনিয়ায় কেউ যদি বাস্তব জগতে আসে তবে তাদের শক্তি ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে, আর যখন তারা পুরোপুরি শক্তিশালী হয়ে যায় তখন আর তাদের থামানো যায় না। তাহলে এখন কি করব? তুহিন আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো। মৃণাল বললেন, তাদের থামানোর জন্য আয়নার মূল উৎস খুঁজে বের করতে হবে, যেখানে প্রথমে এই পরিবর্তন ঘটেছে। তুহিন আর মৃণাল সেই পুরনো গ্রামে ফিরে গেল। তারা সেই জায়গায় পৌঁছালো যেখানে অর্ঘ্য আর নিলয় প্রথমবার অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। জায়গাটা ছিল সম্পূর্ণ পরিত্যক্ত, কিন্তু একটা পুরনো কুয়োর পাশে একটা ভাঙা আয়না পড়েছিল। মৃণাল আয়নার দিকে তাকিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ আয়নাটা কাঁপতে শুরু করলো। কুয়োর ভেতর থেকে একটা বিকট আওয়াজ বের হতে লাগলো। ঠিক তখনই অর্ঘ্য আর নিলয় সেখানে এসে হাজির হলো। তাদের চোখে এক অদ্ভুত আলোর ঝলক। তোমরা আমাদের থামাতে পারবে না। অর্ঘ্য বলল, আমরা এখন এই দুনিয়ার অংশ। নিলয় বলল, আর তাদের কণ্ঠে যেন দুই মানুষের নয়, একাধিক কণ্ঠস্বর একসঙ্গে কথা বলছিল। মৃণাল মন্ত্র পড়তে লাগলেন, আর তুহিন আয়নার দিকে এগিয়ে গেল। আয়নার ভেতর থেকে কালো হাত বেরিয়ে আসতে লাগলো, তুহিনকে টেনে নেওয়ার চেষ্টা করছিল। তুহিন শেষ শক্তি দিয়ে মৃণালকে বলল, আমাকে সাহায্য করো। মৃণাল কুয়োর ওপর পবিত্র জল ছিটাতে লাগলেন। হঠাৎ আয়নার ভেতর থেকে অর্ঘ্য আর নিলয়ের চিৎকার শোনা গেল। না, আমরা আবার বন্ধ হতে চাই না। তুহিন আর মৃণাল একসঙ্গে আয়নাটা কুয়োর ভেতরে ফেলে দিল। একটা বিকট শব্দ হলো, আর তারপর চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু তুহিন যখন পেছনে ঘুরল তখন দেখল মৃণাল চুপচাপ দাঁড়িয়ে আছে। তার চোখের গভীরে সেই এক অদ্ভুত আলো। তুই কি ভাবলি সব শেষ হয়ে গেছে? মৃণাল হেসে বললেন। তুহিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তোর দাদু তো এখন আয়নার ওপাশে আটকে আছে, আর আমি এবার তোকে নিয়ে যাব। মৃণাল বললেন। তুহিনের শরীরটা যেন পাথর হয়ে গেল। মৃণাল ভাবতে লাগলো, তার দাদু কি সত্যিই আয়নার ওপাশে আটকে গেছে? তার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটা তাহলে কে? তুই আমার দাদু নোস। তুহিন কাঁপা গলায় বলল। মৃণাল হেসে বললেন, ঠিক বলেছিস, আমি তোর দাদু নয়, আমি সেই ছায়া যে এতদিন ধরে বাস্তব দুনিয়ায় আসার জন্য অপেক্ষা করছিল। তুহিন পেছনে সরে যেতে লাগলো, কিন্তু তার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। কুয়োর চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠছে, আর তার চারিদিকে যেন ফিসফিসানি শোনা যাচ্ছে। তুই কিছুই করতে পারবি না। এই আয়নার খেলা কখনো শেষ হয় না। এটা কেবল এক দুনিয়া থেকে আরেক দুনিয়ায় ছড়িয়ে পড়ে। তুই নিজেও এই খেলার অংশ হয়ে গেছিস। মৃণাল বললেন। তুহিন শেষ চেষ্টা করলো। সে পবিত্র জল নিয়ে মৃণালের দিকে ছুড়ে দিল। মৃণাল হঠাৎ থেমে গেল। তার শরীরটা কাঁপতে শুরু করলো, আর তার মুখ থেকে এক বিকট চিৎকার বেরিয়ে এলো।
এইভাবে আমাকে থামাতে পারবি না। কিন্তু ঠিক তখনই মৃণালের শরীরটা ধোঁয়ার মতো ভেসে যেতে লাগলো। তুহিন দেখলো মৃণাল তার দিকে হাত বাড়িয়ে কিছু বলতে চাইছেন। তুহিন, আমাকে মুক্ত কর, আয়নার ভেতরে আটকে আছি। তুহিনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কিভাবে দাদু, কিভাবে আপনাকে মুক্ত করব? মৃণালের কণ্ঠ দূরে সরে যেতে লাগলো। আয়নার খেলা থামানোর একটাই উপায় আছে। আয়নার মূল উৎস ধ্বংস করতে হবে, কিন্তু তার জন্য তোর নিজের জীবন দিতে হবে। তুহিনের গলা শুকিয়ে গেল। আমার জীবন? মৃণাল আর কিছু বলতে পারলেন না। তার শরীর পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। চারপাশে আবার নিস্তব্ধতা নেমে এলো। তুহিন একা দাঁড়িয়ে রইল। সে জানে এই খেলা শেষ করার জন্য তাকে নিজের জীবন দিতে হবে, কিন্তু সে কি তা করতে পারবে? ঠিক তখনই কুয়োর ভেতর থেকে এক ফিসফিসানি শোনা গেল। তুই কি সত্যি সাহসী, নাকি তুইও আমাদের মতো আয়নার দুনিয়ার অংশ হয়ে যাবি? তুহিন কাঁপতে কাঁপতে কুয়োর দিকে তাকালো। হঠাৎ আয়নার ভেতর থেকে এক বিকৃত মুখ বেরিয়ে এলো। সেটা অর্ঘের মুখ, কিন্তু তার চোখে এক শয়তানি দৃষ্টি। তুই তো জানিস এই খেলা থামানোর চেষ্টা বৃথা। আমরা সবাই এখানে আটকে যাব, আর তুই আমাদের নতুন সঙ্গী হয়ে যাবি। তুহিন শেষবারের মতো পবিত্র জল নিয়ে কুয়োর ভেতরে ছুড়ে দিল, কিন্তু কিছুই হলো না। আয়নার দুনিয়া যেন তার দিকে এগিয়ে আসতে লাগলো। কালো হাতগুলো তাকে টেনে নিচ্ছিল। তুহিন বুঝতে পারলো তার কাছে সময় শেষ। সে চোখ বন্ধ করে বলল, যদি এই খেলা শেষ করতেই হয় তাহলে আমাকেই শেষ করতে হবে। সে পবিত্র জল নিজের মাথায় ঢেলে দিল। মুহূর্তেই চারপাশ আলোয় ভরে গেল। বিকট চিৎকার শোনা গেল। আয়নার দুনিয়ার সমস্ত ছায়া একে একে মুছে যেতে লাগলো। কিন্তু যখন সবকিছু শান্ত হলো, তখন কুয়োর পাশে কেউ ছিল না। তুহিনও নেই। কয়েকদিন পর শহরের মানুষজন আবার সেই পুরনো কুয়োর কাছে গেল। তারা দেখলো কুয়োটা বন্ধ হয়ে গেছে। তার উপর বড় বড় অক্ষরে লেখা, এই কুয়ো আর খুলো না। কিন্তু ঠিক তখনই একজন লোক কুয়োর পাশে একটা ভাঙা আয়না দেখতে পেল। সে আয়নার দিকে তাকালো, আর আয়নার ভেতর থেকে তুহিনের মুখ দেখা গেল। তুহিন আতঙ্কে চিৎকার করে বলল, আমাকে বের করো প্লিজ। কিন্তু লোকটা কিছুই শুনতে পেল না। লোকটা আয়নার দিকে তাকিয়েই রইল। তার চোখে কৌতূহল। সে আয়নার গায়ে হাত রাখতেই একটা ঠান্ডা অনুভূতি তার গোটা শরীরে ছড়িয়ে পড়ল। সে তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। কি অদ্ভুত! লোকটা বিড়বিড় করলো। ঠিক তখনই আয়নার ভেতর থেকে তুহিনের মুখ আরো স্পষ্ট হয়ে উঠল। তুহিন তার হাত বাড়িয়ে লোকটাকে ইশারা করলো। আমাকে বের করো, আমি এখানে আটকে আছি, আমাকে মুক্ত করো। লোকটা থমকে দাঁড়িয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, তুমি কে? এখানে কিভাবে এলে? তুহিন চিৎকার করে বলল, আমি তুহিন, আমি শয়তানের খেলার শিকার হয়েছি, আমাকে মুক্ত করতে হবে, আয়নার ভিতর থেকে বের করো। লোকটা দ্বিধায় পড়ে গেল।
সে আয়নার দিকে আরো এগিয়ে গেল, কিন্তু ঠিক তখনই তার পেছনে একটা বিকৃত হাসির শব্দ শোনা গেল। লোকটা ভয়ে পেছনে তাকালো। তার সামনে দাঁড়িয়ে ছিল একজন মানুষ, যার মুখটা অর্ঘের মতো, কিন্তু তার চোখ দুটো অদ্ভুত লাল। তুই কি সত্যি ওকে মুক্ত করতে চাস? সেই বিকৃত কণ্ঠে অর্ঘ্য বলল, তাহলে শুনে রাখ, এটা কোনো সাধারণ আয়না নয়। যদি তুই ওকে মুক্ত করতে চাস, তবে তোর জায়গা হবে ওই আয়নার ভেতর। লোকটা আতঙ্কে পেছনে সরে গেল। সে বলল, কিন্তু এর তো অন্যায়। অর্ঘ্য হেসে বলল, এই খেলা অন্যায়ের নয়, বরং বেঁচে থাকার। তুই সিদ্ধান্ত নে, তুই বাঁচবি নাকি ওকে মুক্ত করবি। লোকটা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ আয়নার ভেতর থেকে আরো চিৎকার শোনা গেল। ওর কথা শুনিস না, ও শয়তান, আমাকে মুক্ত কর প্লিজ। লোকটা বিভ্রান্ত হয়ে পড়ল। সে একদিকে তুহিনের আর্তনাদ শুনছে, অন্যদিকে অর্ঘের ভয়ানক দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে। তুই যদি আমাকে মুক্ত না করিস তবে শয়তানের খেলা চলতেই থাকবে, কিন্তু যদি আমাকে মুক্ত করিস তবে এটা শেষ হয়ে যাবে। তুহিন বলল। লোকটা এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর সে সাহস করে আয়নার দিকে হাত বাড়ালো। ঠিক তখনই অর্ঘ্য চিৎকার করে উঠল, না, তুই এটা করতে পারবি না। লোকটা তার হাত দিয়ে আয়নার গায়ে জোরে ধাক্কা দিল। মুহূর্তেই চারপাশে আলো ছড়িয়ে পড়ল, বিকট চিৎকার শোনা গেল, আর অর্ঘ্যের শরীর ধোঁয়ার মতো গলে গেল। আয়নার ভেতর থেকে তুহিন বেরিয়ে এলো। সে হাঁপাতে হাঁপাতে মাটিতে পড়ে গেল। শেষ পর্যন্ত এটা শেষ হলো। তুহিন বলল। কিন্তু যখন লোকটা তুহিনকে সাহায্য করতে এগিয়ে এলো, তখন সে কিছু একটা অদ্ভুত অনুভব করলো। তুহিন ধীরে ধীরে তার দিকে তাকালো। তার ঠোঁটে সেই অদ্ভুত নিখুঁত হাসি। তুই কি সত্যি ভাবলি এটা শেষ হয়ে গেছে? লোকটা আতঙ্কে পেছনে সরে গেল। তাহলে তুই কে? তুহিন ধীরে ধীরে বলল, আমি তো সেই আয়নার ছায়া। তুমিকে মুক্ত করার জন্য আমাকে তোর জগতে আসতে হলো। লোকটা চিৎকার করে পালাতে চেষ্টা করলো, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। শেষবারের মতো আয়নার ওপাশে তুহিনের আসল প্রতিচ্ছবি দেখা গেল। সে হাত জোর করে চিৎকার করছিল, না, এটা সত্যি না, আমার মুক্ত করো প্লিজ। কিন্তু কেউ শুনতে পেল না। শহরের মানুষজন আবার সবকিছুই স্বাভাবিক হতে দেখলো, কিন্তু কেউ জানলো না আয়নার খেলা শেষ হয়নি। এটা শুধু নতুন করে শুরু হয়েছে। একদিন সেই আয়না আবার কেউ খুঁজে পাবে, আর তখন শয়তানের খেলা আবার শুরু হবে। এটা ছিল অলোকেশ ভবনের গল্প। অন্ধকারের এ অধ্যায় হয়তো শেষ হলো, কিন্তু অভিশাপ কি শেষ হয়েছে?
যারা চলে গেল তারা কি ফিরে আসবে, নাকি এই বাড়ি আরও কজনকে নিজের চিরন্তন বন্দি বানাবে? এখানেই আমাদের গল্পটি শেষ হলো। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আর একটি নতুন গল্প নিয়ে হাজির হবে গল্পচক্র। ধন্যবাদ।